আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এবং সিঙ্গাপুর একটি দেশ নদী দিয়ে বড়, আরেকটি দেশ তার নিয়মের মাধ্যমে বড়। বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুটি দেশে ছিল একসময় দারিদ্র এবং দুটি দেশই উপনিবেশিক শাসন দেখেছে। কিন্তু তবুও উন্নতির দিক দিয়ে, অর্থনৈতিক, সামাজিক সব দিক দিয়ে দুটি দেশ অনেক ভিন্ন। সিঙ্গাপুরের মতো একটি দেশ তাদের পরিচিতি লাভ করেছে তাদের আইনের জন্য, তাদের নিয়ম, তাদের দুর্নীতির জিরো টলারেন্স নিয়ে। আর আমাদের বাংলাদেশ ভরসা রেখেছে মানুষের দয়ার উপর, দেশের জনগণের দয়ার উপর, এবং বিশেষ করে নেতা এবং নেতার পাতি নেতাদের উপর। এবং যে জিনিসটা আমি অল টাইম খেয়াল করি যে বাংলাদেশের কিছু জ্ঞানী মানুষরা বলে যে নেতার ছেলে বিদেশে স্টাডি করতেছে, কিন্তু পরবর্তীতে সে তার স্টাডি শেষে এসে নিজেই নেতা হবে, এই এমপি ইলেকশনের জন্য দাঁড়াবে। কিন্তু আমাদের যেসব ছেলেমেয়েরা পাশে আছি সহমত ভাই বলে পিছনে পিছনে ঘুরবে, তারা সেই সহমত ভাইয়ের মধ্যে থেকে যাবে। সিঙ্গাপুরে কেউ যদি আইন ভঙ্গ করে ওইসব ক্ষেত্রে তাকে কঠোর নিয়মের মধ্যে যেতে হয়, কিন্তু বাংলাদেশে কেউ যদি কঠোর আইন ভঙ্গ করে তার কোনো উচ্চ পদস্থ কারো সাথে পরিচয় থাকলে হয়, সে আইন তার জন্য কার্যকর না। জাস্ট একটা অসহায় মানুষ সে উপরে এই আইনটা কার্যকর হবে। সিঙ্গাপুরে রাজনৈতিকভাবে রাষ্ট্র পরিচালনা করা হয় না, এখানে মূলত রাজনীতিকে একটি সীমারেখার মধ্যে নিয়ে আসে। আর কিন্তু বাংলাদেশে এই রাজনীতিটা ঢুকে পড়ে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এমনকি মানুষের যোগ্যতাতেও রাজনীতিটা ঢুকে পড়ে। সিঙ্গাপুরের মতো একটি দেশ, তারা নাগরিক তৈরি করে মূলত শৃঙ্খলার মাধ্যমে, তাদের রুলস রেগুলেশন, সুন্দর পররাষ্ট্রনীতি, সুন্দর রাষ্ট্রনীতির মাধ্যমে। আর আমাদের দেশ বাংলাদেশ এখনো সেই তাদের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি এগুলো অল টাইম খুঁজে কিসের মাধ্যমে? তাদের স্লোগানের মাধ্যমে, নেতার পিছনে ঘোরার মাধ্যমে। সিঙ্গাপুরের আইন এতটুকু শক্ত যে দুর্নীতি এবং করাপশন এবং অনৈতিক কাজগুলোর ক্ষেত্রে তাদের আইন অনেক শক্ত। তারা আইন প্রয়োগে সবসময় জিরো টলারেন্স, এমনকি দুর্নীতিতেও টলারেন্স জিরো, এবং আইন প্রয়োগেও সেম অবস্থা। কিন্তু বাংলাদেশে আইন প্রয়োগটা জাস্ট যারা অসহায় তাদের জন্য, এলিট ক্লাস, ভিআইপি ক্লাস, বাংলাদেশে অনেক ক্লাস আছে, তাদের জন্য না। দেখেন, তফাৎ বলতে গেলে এখানে হাজারো তফাৎ আসবে, হাজারো পার্থক্য আসবে। তফাৎ শুধু দুটি দেশের মধ্যে না, শুধু দুটা ভূখণ্ডের মধ্যে না, তফাৎ শুধু যে এরিয়ার মধ্যে না, আমার এরিয়া বড় ওর এরিয়া ছোট, এরকম না। তফাৎ শুধু জনসংখ্যা বৃদ্ধির দিক দিয়ে, জনসংখ্যা কমের দিক দিয়ে, এদিকেই না। একটি দেশ কখনো তার ভৌগোলিক অবস্থান বড়, তার সীমানা বড় এবং তার জনসংখ্যা বেশি, এসব দিয়ে তাদের মূলত তাদের উন্নতিটা কখনো কাউন্ট করা যাবে না। বিশেষ করে যদি তাদের অর্থনৈতিক এবং পররাষ্ট্র এবং রাষ্ট্রনীতি সব দিক দিয়ে তারা দুর্নীতি দমন, দারিদ্রতা দমন, শিক্ষার হার বৃদ্ধি করলে হবে না, এর পাশাপাশি শিক্ষার মানটাও যেন বাড়ে, এদিকে খেয়াল রাখতে হবে। সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। এখন আমি আবার বলতেছি, সেই নেতার ছেলে বিদেশে স্টাডি করে এসে সেই নেতা হবে, সেই এমপি ইলেকশন করবে। আমরা যারা পিছনে পিছনে সহমত আছি ভাই আছি, তারা অসহায় হয়ে থাকবো সারা জীবন। আমাদের পজিশন এটা। আমি বাংলাদেশের আইনের মধ্যে এই জিনিসটা চাই যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যেভাবে স্টাডি করে, যে নিয়মে স্টাডি করে, প্রত্যেকটা নেতার ছেলেরা, মন্ত্রীর ছেলেরাও যদি সেই নিয়মে স্টাডি করে, তবে আমি মনে করব এটা একটু নৈতিক হয়। প্রায় প্রত্যেকটা সরকারের আমলে যেসব দেশে একটু আইন শৃঙ্খলা ব্যবস্থা, তারপর রাষ্ট্রনীতি একটু দুর্বল, ওইসব দেশের ক্ষেত্রে এটা প্রায় হয়। ওইসব দেশের নেতা, মন্ত্রী, এমপিরা কি করে? তাদের ছেলে মেয়েদেরকে মূলত বিদেশে পাঠায়, বিদেশে পাঠিয়ে উচ্চশিক্ষাটা অর্জন করায়। কারণ ও নিজেই জানে যে ওর দেশের শিক্ষা ব্যবস্থা তেমন উন্নত না।